bhootdiary.com. Stay tuned Sunday and Friday nights with Manju. রাত যত গভীর হয় পৃথিবী ততই নীরব হয়ে যায়, কিন্তু এই নীরবতার আড়ালেই জেগে থাকে অন্ধকারের এক অজানা জগৎ। আর সেই অজানা জগতের সমস্ত রহস্য লুকিয়ে আছে ভূত ডায়েরিতে। bhootdiary.com। আবার শুরু হয়ে গেল ভয়ের রাত, সাথে আছি আমি মঞ্জুর, আর আপনারা শুনছেন bhootdiary.com। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা পেলে আগামীতে আমরা আরও নতুন নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা কী ধরনের ঘটনা চান তা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনাদের জীবনে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে গিয়ে থাকে তা অবশ্যই আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠানোর চেষ্টা করবেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootdiary.com@gmail.com। আমি আবারও বলছি bhootdiary.com@gmail.com। আপনাদের ঘটনা ভয়েস রেকর্ড করে আমাদেরকে ইমেল করে পাঠাতে পারবেন। আমরা সেই ঘটনাগুলো আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রতি রবি ও শুক্রবার রাত 10টায় প্রচার করব। সাথে থাকুন, শুনতে থাকুন bhootdiary.com। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রবিবারের রাতে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা শুনছেন bhootdiary.com এবং সঙ্গে আছি আমি মঞ্জুর। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আজকের ঘটনাটি হচ্ছে গভীর রাতে মাছ শিকার করার বিষয় নিয়ে। তো ঘটনাটি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আমার চাচা খুবই মাছ ধরার তার নেশা ছিল। গ্রামে বর্ষাকাল আসলেই ক্ষেত খামারে দেখা যায় আমার অনেক জায়গায় পানি জমে থাকে। তো এই পানির সঙ্গে সঙ্গে নানা ধরনের মলা, ঢেলা এবং মাঝারি ধরনের মাছ এই পানিতে চলে আসে। তো চাচার মাছ ধরার খুব নেশা ছিল। তো তিনি রাত 10টা বাজলেই তিনি মাছ ধরার জন্য হাতে টর্চ লাইট এবং যেটাকে আমরা গ্রাম্য ভাষায় টেডা বলি, অনেকেই খোঁচা বলেন, তো সেটা নিয়ে মাছ শিকার করতে তিনি চলে যান। তো এমন একদিন তিনি মাছ শিকার করতে যাচ্ছেন। তো সময়টা ছিল বর্ষাকাল আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, খুব ভারী বৃষ্টি না, একদম খুবই হালকা। তো তিনি ঘড়ির দিকে খেয়াল করেননি। তিনি ভেবেছিলেন 10টা থেকে 10:30 হয়তো বাজছে, কিন্তু এদিকে সময় হয়ে গিয়েছিল রাত 12:30। তো তিনি ঘড়ির দিকে খেয়াল না করেই তিনি তার যে সামগ্রী, জিনিসপত্র, সেগুলো নিয়ে বেরিয়ে পড়লেন মাছ শিকার করার জন্য। তো এমন সময় তিনি মাছ শিকার করছেন। ওই দিন আগের দিনগুলোর তুলনায় ওই দিন অনেক বেশি মাছ তিনি পাচ্ছিলেন। তো তিনি মাছ ধরছেন এবং তার যে ব্যাগটি, কাপড়ের ব্যাগ, সেই ব্যাগের মধ্যে মাছ ভরছেন। তো এমন সময় তিনি মাছ ধরতে ধরতে একটি বিশাল আকৃতির একটি বোয়াল মাছ তিনি দেখতে পান এবং সেই মাছটিকে উদ্দেশ্য করে সেই মাছটির পিছু নেওয়া শুরু করেন। মাছটিকে যেই তিনি আক্রমণ করতে যাবেন, ঠিক সেই সময় মাছটি লড়ে চড়ে একটু সামনের দিকে চলে যায়। তো তিনি চিন্তা করলেন, এত বড় মাছ এর আগে তো কখনো দেখিনি, যাক এই মাছটা ধরলে গ্রামে অনেক নাম ডাক হবে আমার। এই মাছটা ধরতে পারলে সেটা অনেকজনকে দেখানো যাবে এবং অনেকেই বাড়ির লোকেরা অনেক খুশি হবে। এই চিন্তাভাবনা করে তিনি সেই মাছটিকে হাতছাড়া করতে চাইলেন না আর কি। তো তিনি ওই মাছটিকে পিছু নেওয়া শুরু করলেন। এমন সময় দেখা গেল যে মাছটি ধরবে সে। তো সে সময় তিনি দেখতে পেলেন যে মাছটি আসলে ধীরে ধীরে গভীর পানির দিকে এগিয়ে যাচ্ছে। তো তিনিও আস্তে আস্তে মাছটির পিছু নিতে নিতে খেয়াল করে তিনি ইতিমধ্যে কত গভীর পানিতে তিনি আর কি নেমে গেছেন। তো এর মধ্যে দেখা গেল যে তিনি আসলে কোমর পর্যন্ত পানিতে চলে গেছেন এবং সেই মাছটিকে তিনি এখনও এত গভীর পানির নিচেও খুব চকচকে এবং স্পষ্টভাবে সেই মাছটিকে তিনি দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে তাকে বাড়ির লোকেরা খুঁজতে বের হয়ে যায়, কারণ ইতিমধ্যে রাত 2টারও বেশি বেজে গেছে, কিন্তু তার মাছ ধরার নেশার কারণে তিনি সেটা খেয়ালই করেননি। তো বাড়ির লোকেরা যখন খেয়াল করে দেখলো যে রাত 2টা পার হয়ে গেছে, এখনও তিনি বাসায় আসেননি ফিরে, তো বাড়ির লোকেরা টেনশন করা শুরু করে দিল যে এত লেট হচ্ছে কেন, এত লেট হওয়ার তো কথা না তার। তো বাড়ির লোকেরা তাকে খোঁজাখুঁজি শুরু করলো। খুঁজতে খুঁজতে তিনি দূর থেকে তারা দেখতে পেল যে অনেক দূরে, প্রায় 200 বা 300 হাত দূরে একটা টর্চ লাইট দেখা যাচ্ছে, যেটা পানির উপরে আলো ফেলছে। তো তারা বুঝতে পারলো যে তিনি সেখানে মাছ শিকার করছেন। তো বাড়ির লোকেরা আস্তে আস্তে সেখানে এগিয়ে যায় এবং পিছন থেকে তাকে ডাক দেয়। তো ডাক দেওয়ার পরে তিনি
তার হুঁশ ফিরে আসে এবং তিনি খেয়াল করে দেখেন যে তিনি ইতিমধ্যে বুক পানিতে নেমে গেছেন, আর সেই মাছটা সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এবং তার হুঁশ আসার পর থেকে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করে দেন। বাড়ির লোকেরা যখন তার কাছে গিয়ে পৌঁছায়, তিনি কাউকে চিনছেন না এবং কি সে পানি থেকে উঠে আসার চেষ্টা করছেন না। বাড়ির লোকেরা খেয়াল করে দেখলেন তাকে যখন টানা হেঁচড়া করা হচ্ছে পানি থেকে ওঠানোর জন্য, পানির নিচ থেকে তাকে কেউ যেন টেনে ধরে রেখেছে পানির নিচে। তাকে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তাকে সেই পানির ভেতর থেকে তাকে বের করতে পারছে না। তারা খেয়াল করে দেখলো যে পানির নিচ হতে তাকে মনে হচ্ছে আরও প্রায় 10-12 জন মানুষ তাকে পানির নিচ থেকে টেনে ধরছে, এরকম শক্তি প্রয়োগ করা হচ্ছে তার সঙ্গে। তো এর মধ্যে একজন মাথার মধ্যে বুদ্ধি খাটিয়ে আয়াতুল কুরসি সূরা পড়া শুরু করে দিলেন, এবং এই আয়াতুল কুরসি পাঠ করার সঙ্গে সঙ্গে চাচার শরীরটা হালকা হয়ে আসলো এবং তাকে সেই যে একটা অশারীরিক একটা শক্তি তাকে যে টেনে ধরেছিল পানির নিচ থেকে, সেটা তাকে ছেড়ে দেয় এবং তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান। এরপরে তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পরে তার জ্ঞান ফেরে পরের দিন দুপুর 3টায়। তো যখন তার জ্ঞান ফেরে তাকে জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপার, তুমি কালকে এত রাত পর্যন্ত মাছ ধরতে বাইরে ছিলে কেন, আর তোমাকে আমরা ডাকছিলাম এত জোরে জোরে, তোমার কানে কি আমাদের কথা পৌঁছায়নি? তো এই কথা শুনে তিনি বলেন যে আসলে আমি কালকে রাতে কয়টার দিকে বাসা থেকে বের হয়েছি, বা আমি কয়টা পর্যন্ত মাছ ধরছি, বা কী করছি না করছি, হ্যাঁ কিছু কিছু জিনিস আমার মনে আছে, কিন্তু আমি রাত কটার দিকে বাসা থেকে বের হয়েছি বা কতক্ষণ মাছ ধরছি এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। বাড়ির লোকেরা জিজ্ঞেস করে যে আসলে তুমি এত বুক পানিতে নেমে গিয়েছিলে কেন, কি হয়েছিল? তো এই ব্যাপারে তিনি যেটা বলেন সেটা বাড়ির লোকেরা কেউই প্রস্তুত ছিল না এই কথা শোনার জন্য। তো প্রথমে তিনি বলেন যে আমি যখন বাড়ি থেকে বের হলাম, তো আমি প্রচুর পরিমাণ মাছ শিকার করছি। হ্যাঁ, আমার ব্যাগে প্রায় না হলেও 3-4 কেজি মাছের মতো থাকার কথা ছিল, কিন্তু বাড়ির লোকেরা তার সেই ব্যাগটি খুলে দেখেছিল যে সেখানে শুধু কাদা মাটি ছাড়া আর জঙ্গল ছাড়া কোনো কিছুই ছিল না, কোনো মাছই তার ব্যাগের মধ্যে ছিল না। তো চাচার ভাষ্য অনুযায়ী তিনি অনেক প্রকার এবং অনেক সুস্বাদু মাছ শিকার করেছেন, যেগুলো মাছ পাওয়া যায় না খুব সহজে। সেই ধরনের মাছ তিনি খুব সুন্দর সুন্দর, যে মাছগুলো আগে কখনো তিনি দেখেননি, এই ধরনের মাছ তিনি শিকার করেছেন তার কথা অনুযায়ী, কিন্তু ব্যাগে এরকম কোনো কিছুই পাওয়া যায়নি। তো তিনি বলেন যে আমি মাছ শিকার করতে করতে এমন সময় দেখতে পেলাম একটি বোয়াল মাছ আমার সামনে চলে আসছে। তো আমি যখনই তাকে আঘাত করব, ঠিক সেই সময় সে মাছটি আমার সামনে থেকে একটু দূরে সরে যাচ্ছিল। তো ওই মাছটিকে আমি ফলো করতেছিলাম এবং পিছে পিছে যাচ্ছিলাম মাছটাকে ধরার জন্য। তো এরকম করতে করতে আমি খেয়ালই করি নাই যে আমি আসলে কতটা পানিতে নেমে গিয়েছি। তারপরে আমি খেয়াল করলাম যে আমাকে পিছন দিক থেকে কে যেন ডাক দিল। আর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি পিছনে যখন ফিরে তাকালাম, তখন আমি দেখতে পেলাম একটা মানুষের ছায়ার মতো একটা আকৃতি আমার পিছনে দাঁড়িয়েছিল, এবং আমি যখনই পিছনে তাকালাম সেই ছায়াটা মনে হচ্ছিল আমার ভিতরে প্রবেশ করছে, এরকম একটা ফিল আমি করছিলাম। তো এরপর থেকে আমি আর কিছু, আমার হুঁশ জ্ঞান ছিল না। এরপর কিভাবে কি হয়েছে, আমি বাসায় কিভাবে আসছি, আমি আর কিছু বলতে পারি না। তো বাড়ির লোকেরা তারপর চাচাকে সেই ঘটনাটি বলল যে এরপর কি হয়েছিল না হয়েছিল তার সঙ্গে, এই বিষয়ে তাকে যখন জানানো হলো, তিনি খুবই ভয় পেয়ে গেলেন, এবং এরপর থেকে তিনি আর স্বাভাবিক জীবনযাপন তিনি করতে পারেননি। সবসময় ভয়ের মধ্যে থাকতেন এবং অন্ধকার দেখলেই তিনি চিৎকার করে উঠতেন। আর মাছ ধরার যে বিষয়টি, তিনি তো এরপর থেকে আর কখনো মাছ ধরার বা চিন্তাও তার ভিতরে আসেনি, এবং রাত হলেই তিনি অন্ধকার দেখলেই খুব ভয় ছটফট করতেন, তিনি একা থাকতে পারতেন না, এবং ঘরের বাতি কেউ অফ করে দিলে তিনি তার উপরে রেগে যেতেন এবং চিৎকার করা শুরু করে দিতেন। তো এটাই ছিল তার জীবনের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। bhutdiary.com। আমাদের দ্বিতীয় ঘটনা হচ্ছে লাশ সম্পর্কিত ঘটনা। ঘটনাটি আজ থেকে প্রায় 19 বছর আগের ঘটনা। ঘটনাটি ঘটেছিল বগুড়া অঞ্চলের একটি গ্রামে। একজন ভ্যান চালক, তার পেশা ছিল ভ্যান চালানো, এবং তিনি গভীর রাত পর্যন্ত ভাড়া মারতেন। রাত 2টা পর্যন্ত তিনি ভাড়া মারতেন। এরপরে সেই ভ্যানটা জমায় রেখে দিয়ে আবার তিনি পরের দিন সকাল 10টায় আবার ভ্যান নিয়ে বের হতেন এবং রাত 2টা পর্যন্ত ভ্যান চালাতেন। এটাই ছিল তার পেশা। ঠিক তেমনই প্রতিদিনকার মতো ঘটনা তার জীবনে। তিনি ভাড়া মারছেন, ভ্যান চালাচ্ছেন,
দুটো প্যাসেঞ্জারকে তিনি নামিয়ে দিয়ে মেন রোডে যখন ভ্যান নিয়ে উঠলেন, তো তিনি দেখতে পেলেন 4টি লোক দাঁড়িয়ে আছে। তো তিনি জিজ্ঞেস করলেন, যাবেন নাকি আপনারা? তো সেই 4জন ব্যক্তির মধ্যে একজন জবাব দিল যে হ্যাঁ যাব। তুমি কি খালি আছো? তো এই কথা শুনে ভ্যানওয়ালা বলল যে হ্যাঁ, আমি খালি আছি, কোথায় যাবেন আপনারা? তো তারা কোনো লোকেশনের নাম বলল না, তারা শুধু বলল যে আমরা এখান থেকে 100 গজ দূরে যাব। তো ভ্যানওয়ালা পুরোই অবাক হয়ে গেল যে 100 গজ দূরে যাবেন, এটা তো পায়ে হেঁটেই যেতে পারেন। তো সেই উত্তরে সেই লোকগুলো বলল যে আমাদের সঙ্গে একটি লাশ আছে, এই লাশটাকে আমরা তো কাঁধে করে এত দূর নিয়ে এই সামনে নিয়ে যেতে পারবো না 100 গজ দূরে, তো যদি ভালো হয় আপনি একটু আমাদেরকে সামনে নামায় দেন, তাহলে খুব ভালো হয়। তো এই কথা শুনে ভ্যানওয়ালা খুবই ভয় পেয়ে গেলেন। তারপরেও তিনি চিন্তা করলেন, ভয়ের কি আছে, 4টা লোক তো সাথে আছেই, আর 100 গজ সামনেই তো তাদেরকে নামিয়ে দিতে হবে, বেশি দূরেও তো না, যাই এই ভাড়াটা মেরেই ভ্যান গ্যারেজ করে ফেলবো। তো এই চিন্তাভাবনা করে তিনি লাশটিকে উঠালেন ভ্যানের মধ্যে। উঠানোর পর তিনি খেয়াল করে দেখলেন লাশটি পোস্টমর্টম করা লাশ, এমন শরীরের অবস্থা লাশটির যে কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা, রক্ত মাখা, আর কাফনের কাপড় ফাঁক হয়ে লাশটির মুখ দেখা যাচ্ছিল, এবং মুখটির আকৃতিটা এমন ছিল যে মনে হচ্ছিল সে খুবই রাগান্বিত অবস্থা, তার চোখ দুটো মনে হচ্ছে তার চোখের ভিতর থেকে গর্ত থেকে বেরিয়ে আসবে, এরকম একটা অবস্থা। তো তিনি এটা থেকে মোটামুটি ভয় পেয়ে গেলেন, কিন্তু তারপরও কোনো কথা না বলে তিনি একটু সাহস দেখালেন, সে 4টা লোক ছিল যেহেতু, তিনি ভ্যানে উঠলেন এবং কোনো কথাবার্তা না বলে তিনি ভ্যান চালানো শুরু করে দিলেন। এর মধ্যে তিনি খেয়াল করলেন 30 সেকেন্ড যাওয়ার পর তিনি খেয়াল করে দেখলেন তিনি যে ভ্যান চালাচ্ছিলেন, তো ভ্যানটা হঠাৎ করে হালকা তার কাছে মনে হলো। তো তার ভিতরে সন্দেহ জাগলো যে ভ্যানটা হঠাৎ করে এত হালকা হয়ে গেল কেন। তো তিনি কী করলেন, পিছনে ফিরে তাকালেন। পিছনে ফিরে তাকার সঙ্গে সঙ্গে তিনি যা দেখতে পেলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পেলেন যে তার ভ্যানের মধ্যে শুধু কাফনে মোড়ানো সেই লাশটাই পড়ে আছে, আর 4জন যে ব্যক্তি তিনি ভ্যানে বসিয়েছিলেন সেই 4জনের একজনও সেই ভ্যানের মধ্যে নাই। তিনি অনেক অবাক হয়ে গেলেন এবং অনেক ভয়ও পেলেন। তিনি চিন্তা করলেন যে আমি তো 4টি লোককে উঠিয়েছিলাম, কিন্তু আমি তো ভ্যান এতটাও স্লো চালাইনি যে তারা হুট করে নেমে যাবে, বা নেমে গেল তো আমার টের পাওয়ার কথা। এরা কখন নেমে গেল, আর এরা নেমে গেলেও লাশটাকে তারা কেন নিল না সাথে? তিনি ইতিমধ্যে খুবই ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছেন এবং তিনি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছেন না। এর মতো তিনি খেয়াল করলেন রাস্তার সামনে পিছনে কোনো মানুষজন কেউ নেই, আর তিনি এমন একটি জায়গায় ভ্যানটা থামিয়েছেন, রাস্তার আলো কোনো কিছুই তার ভ্যানে পড়ছে না, শুধু পূর্ণিমার চাঁদের আলোতেই ভ্যানের মধ্যে সেই লাশটাকে দেখা যাচ্ছে এবং সে তাকে দেখছে, এরকম একটা পরিস্থিতি। আর আশেপাশে ঝিঝি পোকার ডাক, আর দূর থেকে শিয়ালের ডাক আসছে শোনা যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো এর মধ্যে তিনি খেয়াল করলেন যে লাশটা কিছুটা নড়চড়ে উঠল। তিনি ভাবলেন যে হয়তো এটা বাতাসের কারণে হচ্ছে। তিনি চিন্তা করতেছেন যে আমি এখন কি করব, লাশটাকে কি এখান থেকে এখানে নামিয়ে দিব, নামিয়ে দিয়ে ভ্যান নিয়ে চলে যাব, না কি করব। তার হাতে মোবাইলও ছিল না। সে এই সব চিন্তা করতে করতে খেয়াল করলো যে লাশটা ভ্যানে শুয়ে থাকা অবস্থা থেকে সে এখন আস্তে আস্তে উঠে বসছে। এটা দেখার পর তার তো একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। সে দোয়া দৌড় যা আছে তার মনে সব চেষ্টা করতেছে পাঠ করার জন্য, কিন্তু কোনো কিছুই তার মুখে আসতেছে না। এমনকি সে যে জায়গায় দাঁড়িয়েছিল সেখান থেকেও সে এক চুল পরিমাণও নড়তে পারতেছে না। সে একদম বরফের মতো স্থির হয়ে গিয়েছে। তারপর লাশটা সেখান থেকে আস্তে আস্তে বসা থেকে সে লাশটা আস্তে আস্তে ভ্যান থেকে দাঁড়িয়ে পড়লো, ভ্যান থেকে নেমে নিচে দাঁড়িয়ে পড়লো এবং আস্তে আস্তে তার দিকে 1 পা 2 পা এগোতে শুরু। এই অবস্থা দেখে সেই ভ্যানওয়ালা খুব জোরে চিৎকার করে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে গেল। এরপর ফজরের মুসল্লিরা যখন নামাজে যাচ্ছিল রাস্তায় তারা দেখতে পেল একটি ভ্যানের পাশে একটি লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সেই ফজর নামাজি লোকেরা সেই ভ্যানওয়ালাকে চেহারার মধ্যে পানি টানি ছিটা ফোঁটা দিলেন, সঙ্গে সঙ্গে সেই ভ্যানওয়ালার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর ভ্যানওয়ালা বলল যে লাশ লাশ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ও আমাকে খেয়ে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, এই ধরনের আবল তাবল বকছিল। তখন সেই 4জন মুসল্লি সেখানে ছিলেন, তারা বললেন যে কি হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন, তুমি নর্মাল হও, আমরা তোমার কোনো ক্ষতি করব না, তুমি কি দেখেছো বলো, কি হয়েছে তোমার সাথে। তখন সেই ভ্যানওয়ালা তাদেরকে সব কথা খুলে বললেন। খুলে বলার পর সেই 4জন লোকের মধ্যে একজন লোক সেই ভ্যানওয়ালাটার দায়িত্ব নিলেন। সে বললেন যে ঠিক আছে, সমস্যা নেই, আমার বাড়ি এখানেই, তুমি এক কাজ করো, তুমি যেহেতু ভয় পেয়েছো, তোমাকে একা
ছাড়া ঠিক হবে না, তোমার ভ্যানটা এখানেই থাক, তোমার ভ্যান কেউ চুরি করবে না, আমি আছি, আমাদের লোক আছে, তুমি আমার সঙ্গে আসো, আমার বাসায় এসো, তুমি না হয় দিনের আলো ফুটলেই তুমি বাসায় চলে যাও। তো এই কথা শুনে সেই ভ্যানওয়ালাটা খুব একটু সাহস পেল, তার মনে একটু সাহস জন্মাইল। সেই ভ্যানওয়ালা সেই লোকের সঙ্গে হাঁটা শুরু করলেন। তো ইতিমধ্যে সে খেয়াল করলো ভ্যানওয়ালাটা লোকটি তাকে নিয়ে ধান ক্ষেতের আইলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এবং সেই ভ্যানওয়ালাটা তার 3 কদম পিছে তাকে অনুসরণ করে ভয়ে ভয়ে তার পিছে পিছে হেঁটে যাচ্ছে। তো এমন সময় ভ্যানওয়ালাটা খেয়াল করলো যে সেই যে লোকটি তাকে নিয়ে যাচ্ছে তার বাড়ির কথা বলে, সেই লোকটি তাকে একটা ভাঙা কবরস্থানের পাশ দিয়ে তাকে নিয়ে যাচ্ছে। এমন সময় সে খেয়াল করে দেখলো যে সে যেই মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে আসলে সেগুলো সাধারণ মাটি ছিল না, এগুলো ছিল কবরস্থানের মাটি এবং কবরের উপর দিয়ে সে চলে যাচ্ছে। এবং সেই লোকটি যে উঁচু নিচু মাটির মধ্য দিয়ে হাঁটা চলা করছেন, কিন্তু তার ভিতরে কোনো প্রভাব পড়ছে না তার শরীরে, যে সে উঁচু জায়গায় উঠছে বা নিচু জায়গায় নামছে, মনে হচ্ছে কি সে সমান্তরাল জায়গার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তো সে অন্ধকারের ভিতরে এত কিছু তার ব্রেনের মধ্যে সে আর কি ক্যাচ করলো না, বা এগুলো নিয়ে কোনো প্রশ্ন সে ব্রেনে ঢোকালো না। সে ইতিমধ্যেই অনেক ভয় পেয়েছে, এই জন্য সে চাচ্ছিল যে একটু স্বাভাবিক অবস্থায় থাকতে, এগুলো নিয়ে সে চিন্তাও করতে চায়নি। তো ইতিমধ্যে সে দেখতে পেল সে কবরস্থান পার হয়ে লোকটি একটি সামনে বিশাল একটি গাছ, বট গাছ, তিনি খেয়াল করেননি। তো দেখতে পেলেন যে সেই লোকটা আস্তে আস্তে তার থেকে প্রায় 10 কদম দূরে চলে গেছে এবং তাকে বলছে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো সেই ভ্যানওয়ালা সেই লোকের পিছে পিছে হাঁটা শুরু করলো। ভ্যানওয়ালাটা খেয়াল করে দেখলো হঠাৎ করে সামনে যে লোকটা তাকে নিয়ে যাচ্ছিল তার বাসার কথা বলে, সেই লোকটি সোজায় ঠিক মাটিতে যেভাবে হেঁটে যাচ্ছিল ঠিক এইভাবে হাঁটতে হাঁটতে সে সেই বট গাছের মধ্যে নিচ থেকে হেঁটে 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 উপরে ওঠা শুরু করে দিল। মানে মাটিতে আমরা যেভাবে হাঁটি, চলাচল করি, ঠিক এইভাবে হাঁটতে হাঁটতে সে একটা গাছের গোড়া থেকে উপরের দিকে ওঠা শুরু করলো এবং উপরের দিকে উঠে সেই লোকটি ভ্যানওয়ালাটার দিকে হাতটা বাড়িয়ে দিল। বিষয়টা এরকম যে সেই লোকটি বট গাছের একদম উপরে উঠে গেছে এবং উপর থেকে একটি লম্বা হাত নিচে নামিয়ে দিছে, নিচে নামিয়ে দিয়ে তাকে বলছে উঠে আসো, এটাই আমার বাড়ি। তো তখন ভ্যানওয়ালা তো বুঝে ফেলছে যে সে কিসের পাল্লায় পড়ছে। এই অবস্থা দেখে ভ্যানওয়ালা খুব জোরে চিৎকার করে আল্লাহর নাম নিয়ে দৌড় মারা শুরু করলো এবং দৌড়তে দৌড়তে সে কতদূর দৌড়াতে পেরেছে সেটা সে জানে না। এমন সময় সে অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর সে দেখতে পেল যে সে একটা ফাঁকা মাঠের মধ্যে সে একা শুয়ে আছে, আশেপাশে কেউ নেই। ইতিমধ্যে একটু অন্ধকার কাটা শুরু হয়েছে, তারপরে তার অন্তরে একটু সাহস আসলো। সাহস আসার পর সে দেখতে পেল যে না, আশেপাশে স্বাভাবিক মানুষজন আছে। তখন সে মানুষগুলোর কাছে গেল, গিয়ে বললো যে ভাই আমাকে একটু ধরেন, একটু পানি খাওয়ান, আমি খুব ভয় পাইছি, আমার সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটে গেছে, আমাকে একটু বাঁচান। এই কথা বলেই সেই লোক সমাগমের মাঝে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এরপরে তার জ্ঞান ফিরল প্রায় 3 দিন পর। 3 দিন পর বাড়ির লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করলো যে কী ব্যাপার, কী হয়েছিল তোমার সাথে, তুমি গত 3 দিন তুমি বাসায় আসোনি, তোমাকে আমরা পেয়েছি রাস্তায় অজ্ঞান অবস্থায়, মানুষ আমাদেরকে খোঁজ দিয়েছে তোমার, তারপর আমরা তোমাকে ওখান থেকে নিয়ে আসছি, এরকম ইত্যাদি ইত্যাদি। তখন সে বিস্তারিত ঘটনাগুলো তার পরিবারের সবাইকে জানায় এবং এটা শুনে অনেকের গায়ের লোম দাঁড়িয়ে যায় এবং তারা এরপর থেকে সেই ভ্যানওয়ালাকে তার বাড়ির লোকেরা আর ভ্যান চালাতে দেয়নি রাত বেরাতে। তার বাড়ির লোকেরা সরাসরি বলে দেন যে আপনি আজকের পর থেকে মাগরিবের পর পর্যন্তই ভ্যান চালাবেন, মাগরিবের পর থেকে আপনি আর ভ্যান চালাবেন না, মাগরিবের আজান দিলে ভ্যান গ্যারেজ করে আপনি বাসায় চলে আসবেন। তো এটাই ছিল এই ভ্যানওয়ালার জীবনের ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আপনারা কী ধরনের ঘটনা চান সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। ঘটনাগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। bhutdiary.com। আপনারা এতক্ষণ শুনলেন ভূত ডায়েরি। আজকের ঘটনাগুলো কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকুন। ঘটনাগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, পরের পর্বের জন্য চোখ রাখুন ভূত ডায়েরিতে, কারণ ভয়ের পথ এখানেই শেষ নয়। bhutdiary.com